জাতীয় নির্বাচন 2026 সালের জুনের মধ্যে জানালো প্রেস উইং। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, বললেন সিইসি। জয় নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকারের বিধান। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল, অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারা বাদ। এবং আমদানি পণ্যের কন্টেইনার অফডকে পাঠানো নিয়ে বন্দর ও বিজিএমইএ এর দ্বন্দ্ব। 4 গুণ খরচ বেড়ে বছরে 10,000 কোটি টাকা ক্ষতির শঙ্কা, সিদ্ধান্ত বদলাতে মন্ত্রণালয়ে চিঠি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জুলাই হত্যা ও গুবে জড়িতদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। যে সমস্ত জায়গায় ইন্টারভেন করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে পারি এবং আমাদের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসতে পারে, সেই জায়গাগুলো আমরা বেশি ফোকাস করছি। ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত হচ্ছে নাসির উদ্দিন কমিশন। সিইসি বলছেন, সরকারের চাহিদা মতো সময়ে ভোটের জন্য প্রস্তুত থাকবে ইসি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকা রাজনৈতিক ফায়সালার বিষয় বলেও জানান সিইসি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই শুরু নির্বাচন নিয়ে আলোচনা। আছে নির্বাচন আয়োজনে কমিশন কতটা প্রস্তুত সেই বিষয়টিও। সাম্প্রতিক এসব প্রসঙ্গে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সরকারের চাহিদা মতো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে ইসি। ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ভোটিং এগিয়ে নিচ্ছি। সুষ্ঠু, সুন্দর, একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। যখনই উনি 4 বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে আসন্ন জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলেও জানান সিইসি নাসির উদ্দিন। বলেন, কেউ যাতে ভোটার তালিকার বাইরে না থাকে, নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। আমাদের চিন্তা তাই, কমিশন থেকে সর্বতভাবে চেষ্টা করে থাকবে। আমাদের অল এফর্টস উইল বি ডেডিকেটেড টুয়ার্ডস ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তরফে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিইসি। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগের থাকা কিংবা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয়। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। যখনই আমরা প্রয়োজন বোধ করব, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করব, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটা অপেক্ষা করুন। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই প্রধান কাজ উল্লেখ করে সিইসি বলেন, কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বর্তমান কমিশনের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন জয় নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাষ্ট্র মেরামতে দলের 31 দফা বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। বিএনপি নিশিরাতের ভোটে বিশ্বাস করে না উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই বলেও নেতাকর্মীদের সতর্ক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা 31 দফার ভিতরে, এগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। এক যুগেরও বেশি সময় পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার এই সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, চাইলে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে পারে। অন্যদিকে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে হাইকোর্ট।
আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত দুটি ধারাও বাতিল করা হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে এ নিয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। সংবিধান সংশোধনে গণভোটের বিধানেরও পক্ষে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহিতা এবং এর সাজা সংক্রান্ত বিধান দুইটিও বাতিল করেছেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। রায় আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই, না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। আর জাতির পিতা সংক্রান্ত বিধানগুলো বিষয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও রায় দেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। গত 19 আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। এই রুল সমর্থন করে সহায়তাকারী হিসেবে যুক্ত হন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখলেও বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে তৃতীয় সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপদেষ্টা। পরে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মাহমুদুল আলম সায়েমের হাতে কমান্ড্যান্ট স্বর্ণপদক তুলে দেন তিনি। এবারের কোর্সে 41 জন অংশ নেন। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা আমলে তার মতাদর্শের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম ও হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। আমদানি পণ্যের কন্টেইনার অফ ডকে পাঠানো নিয়ে বন্দর ও বিজিএমইএর মধ্যে চলছে দ্বন্দ্ব। কন্টেইনার ডেলিভারি নিতে 4 গুণ খরচ বেড়ে বছরে 10,000 কোটি টাকা ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের। এদিকে সিদ্ধান্ত বদলাতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ এর দাবি বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো এই পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্রেস করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। রংপুরের পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি কোচিং সেন্টার। চটকদার বিজ্ঞাপন আকৃষ্ট করা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের। অনেকে রীতিমতো ট্রেড লাইসেন্স নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন। এজন্য অসম প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদ। আর শিক্ষার্থীদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগের কথা জানিয়েছে অধিদপ্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বন্ধ নেই পড়াশোনা। ডিসেম্বরের ছুটিতেও কোচিং সেন্টারে ব্যস্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রস্তুতি নিচ্ছে ক্যাডেটে ভর্তির। সাধারণ কোচিং সেন্টারের পাশাপাশি রংপুরে ক্যাডেট কোচিংয়ের নামে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নানা অফারে আকৃষ্ট করা হয় শিক্ষার্থীদের। স্কুলে তো পড়াই, তারপরে স্কুলে একটু পেছায় আছে জন্যই আমার আসলে কোচিংয়ে দেওয়া। স্কুলে একটা সীমিত একটা জ্ঞান পাওয়া যায়, আর এখানকার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের একটি গবেষণা বলছে প্রাথমিক সমাপনের আগে 86% শিশু শিক্ষার্থী কোচিংয়ে যাচ্ছে। আর শহরে অষ্টম ও নবম শ্রেণীর 90 ও 92% বেশি শিক্ষার্থী প্রাইভেট কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। গ্রামে এ হার 90 ও 86%। শিক্ষাবিদদের মতে অসম প্রতিযোগিতার আকাঙ্ক্ষা থেকেই এমন পরিস্থিতি। যদি বন্ধ করতে চায় তাহলে গভর্নমেন্টকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই রকমভাবে এফোর্ট দিতে হবে। শিক্ষা অধিদপ্তরের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করতেছি, অভিভাবক সমাবেশে আমরা বলি যে যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যায় আর কি। তারপর যদি সে প্রাইভেট কোচিং করে সেটা তার আসলে আমরা তো এইভাবে তাকে করতে পারি না, তারপরও কিন্তু স্কুলে আসার জন্য আমরা তাদেরকে চেষ্টা করতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে কোনো শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না। তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের দৈনিক সর্বোচ্চ 10 জনকে পড়াতে পারবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগরাকুল ও নোয়াপাড়া এলাকায় চলে এই অভিযান। এ সময় 500 বাড়ির 1000 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়। আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন সংস্থাপনে 7 দিনের জন্য বন্ধ করা হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে পাশের নির্মাণাধীন আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় পায়রা গোপালগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করা হয়েছে। এ কারণে সোমবার ভোরে বন্ধ করে দেওয়া হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। এর আগে গত 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়। তবে আগামী 23 ডিসেম্বর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরুর আশ্বাস কর্মকর্তাদের। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ।
আর হাসপাতালে প্রতিদিন বাড়ছে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এদিকে আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। রাত যতই গভীর হয়, শীত ততই তীব্র হয়, আর তখনই বাড়তে থাকে ফুটপাতে জবুথবু হয়ে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের দুর্ভোগ। তাপমাত্রার পারদ নেমে আসায় দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা হাত পা লেগে যাচ্ছে, বল থাকছে না। মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে র্যালি করেছে বিএনপি। সকাল 11:30টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করে উত্তর জেলা বিএনপি। এ সময় নগরী ও বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচন 2026 সালের জুনের মধ্যে জানালো প্রেস উইং। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, বললেন সিইসি। হাইকোর্টের রায় ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, প্রবর্তন করতে পারে অন্তর্বর্তী সরকারই, মত অ্যাটর্নি জেনারেলের। অসাংবিধানিক ক্ষমতা দখল সংক্রান্ত 2টি ধারা বাদ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।